এলাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, শিক্ষার্থীদের সড়ক অবরোধের বিষয়ে এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কারাদেশের বিরুদ্ধে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজার ব্লকেট কর্মসূচি পালন করছে ভাটারা থানার সামনে। এখান থেকে তারা সকাল ৮টা থেকে অবস্থান করছেন এবং বিভিন্ন দাবি জানাচ্ছেন এবং এরপরে পুলিশের মূলত আন্দোলনটা বেশি বেগ পেয়েছে যখন তাদের উপরে পুলিশ এসে লাঠিচার্জ করে। তারা বলছেন প্রায় ২০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন এবং ৮ জন এখনও হসপিটালে ভর্তি আছেন। এরপরে মূলত আন্দোলনটা আরও বেশি তীব্র আকার ধারণ করেছে। আমার সাথে একজন যুক্ত আছেন যিনি এই যে বহিষ্কার আদেশের যে ২৬ জনকে বহিষ্কার হয়েছে তার মধ্যে তিনিও একজন। আমরা তার থেকে শুনবো তাদেরকে কি কথায় বহিষ্কার করা হয়েছে এবং তাদের আন্দোলনটা কতদিন পর্যন্ত চলতে পারে। আচ্ছা, আমাদের ২৬ জনকে আমি সহ আমাদের আরও ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তো সেটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। আর মূলত বহিষ্কার কেন করা হয়েছে এর স্পেসিফিক রিজন ইউনিভার্সিটি দেয় নাই যে আন্দোলন করার জন্য বা কিছুর জন্য আমাদেরকে বহিষ্কার করা হয়েছে কিনা, বরং তারা কিছুদিন আগে কয়েকজন শিক্ষার্থীকে আপিলের ভিত্তিতে ডেকে নিয়ে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভার্সিটিকে নিয়ে বিভিন্ন কথা বলা বা কমেন্ট করার জন্য তারা শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছে। আচ্ছা, আমাদের প্রথম যে দাবিটা সেটা হচ্ছে যে অবিলম্বে আমাদের এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং আজকে আপনারা দেখেছেন সকালবেলা এখানে শান্তিপূর্ণ অবস্থান করার সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সংহতি পোষণ করে আমাদের সাথে, তাদের উপরে পুলিশি বাহিনীর একটা হামলা হয়। আমরা এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সকলে একসাথে হয়ে যেন এই মুহূর্তে এই যে বর্বরচিত হামলা হলো আমাদের ইউআই শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদের জন্য আমরা এখানে কর্মসূচি ঘোষণা করব। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে যে ভ্যাট এবং কর আছে এগুলো আমরা মওকুফের জন্য একটা জোর দাবি জানাবো অবশ্যই। আমাদের এছাড়াও দেখা যাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করা এখন শুধুমাত্র একটা সময়ের দাবি বললেই চলে। আন্দোলন চলাকালীন সময়ে ভার্সিটি কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, তবে সেটা ছিল খুবই ফ্যাসিস্ট কায়দায়। আমরা কর্মসূচি ঘোষণা করার পর আলটিমেটাম দেওয়ার পরেও আমাদেরকে যখন ন্যাক্কারজনকভাবে বহিষ্কার করা হয় এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইউনাইটেড গ্রুপের প্ররোচনা, ইউনাইটেড গ্রুপের মদদে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে একটা হামলা হয়েছে পুলিশ বাহিনীর দ্বারা। তো আমরা এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি অবশ্যই। অ্যাট দ্য সেম টাইম আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জি, যেমনটি দেখছিলেন যে আন্দোলন চলছে এবং তারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তাদের যে কয়টা দাবি আছে এই ছিল আমার কাছে সবশেষ এখান থেকে এই পরিস্থিতি। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন বাজার এলাকা থেকে শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়াও সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকার ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কখনোই সম্ভব নয়। আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী আয়োজনের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এর মধ্যে ইলেকশন কমিশন সংস্কারের বিষয়গুলো আছে। তো সুতরাং এগুলো আমরা তো সম্পৃক্ত, সরকারের এই কর্মকাণ্ডের সাথে আমরা তো সম্পৃক্ত আছি। তো এগুলোকে ধারণ করেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। এছাড়াও সিইসি বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকার ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কখনোই সম্ভব না। যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে
যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। তবে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের 50 জন কর্মকর্তা দুদিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে, যার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এই আইনগুলো, এই বিধিমালাগুলো একটু চর্চা করে আসবেন, পড়ে আসবেন, এবং নিজের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে নোট করে আনবেন। আবু সুতপু, মাই টিভি, ঢাকা। পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনী জৌলুস থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সভাপতি কাজী জেবেল। আর সংগঠনটির সাবেক সভাপতি একরামুল হক সাইম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হওয়ায় যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসার রাজনীতিও কমে আসবে। তবে উভয়ই ডিজিটাল প্রচার মাধ্যমকে নিয়মনীতির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন। আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টারের ব্যবহার আর থাকছে না। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা যাবে বলে নির্বাচন কমিশনের ৭ম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টাদেরকেও যোগ করা হয়েছে, তারা যেন কোনোভাবে নির্বাচনী প্রচারণায় যেতে না পারে। এছাড়াও প্রার্থীরা ডাকবাংলো, রেস্ট হাউস, সার্কিট হাউস ব্যবহার করতে না পারার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে জানান ইসি সানাউল্লাহ। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। সার্বিক এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সভাপতি কাজী জেবেল? তিনি বলেন, পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনী জৌলুস থাকবে না। যখন পোস্টার থাকবে না তখন কাগজ কালির ব্যবহারটা কিছুটা হলেও কমবে, এটি একটি ইতিবাচক দিক। কিন্তু অন্য একটি বিষয় হচ্ছে এরকম যে নির্বাচনের যে একটা জৌলুস থাকে, মানুষ পোস্টার দেখে চিনেন। অনেক সময় গ্রামের যারা বয়স্ক লোক আছেন, যেসব জায়গায় ইন্টারনেট নেই, তারা কিন্তু পোস্টারটা দেখে মানুষকে চিনেন, সাধারণত প্রার্থী চিনে থাকেন। আর RFEDর সাবেক সভাপতি একরামুল হক সাইম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হয় যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসার রাজনীতিও কমে আসবে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর ব্যয় কিন্তু বহুলাংশে বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে পোস্টার যেখানে সেখানে লাগানোর মাধ্যমে মানুষের বাড়ি ঘর স্থাপনার সৌন্দর্য নষ্ট হয়। একই সাথে আপনি এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে নানা ধরনের বিশৃঙ্খলাও কিন্তু তৈরি হয়, কিংবা কারো পোস্টার ছিঁড়ে ফেলে তার পোস্টার লাগানো হচ্ছে, কারো পোস্টার দিনে আছে রাতে নাই, রাতে আছে সকালে নাই, এরকম নানা ধরনের সমস্যা তৈরি হয়। তবে উভয়ের পরামর্শ ছিল ডিজিটাল প্রচারণার মাধ্যমকে নিয়মনীতির মধ্যে রাখার, যা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা। আমার মনে হয় নির্বাচন কমিশন তাদের মতামতটাকেও দেখবে, সেক্ষেত্রে তাদের মতামতের ভিত্তিতে যেটি সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি ব্যবস্থা নেবেন। মানুষের চিন্তাভাবনা এখন অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মানুষ মৌলিক সংস্কারগুলো চাচ্ছে। আবু সুতপু, মাই টিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমির স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মহাসচিব আরও বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে, এখন সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো।
স্বৈরাচারের দোসর ছাড়া সকল শ্রেণী পেশার মানুষ গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, যাদেরকে দুধ কলা দিয়ে লালন পালন করেছে তারা শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের ফলে দেশে বিশৃঙ্খলা কমেছে। তারেক রহমান সাহেব যেমন বলেন, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যদি আপনারা নেতৃত্ব দিতে চান, তাহলে ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন, ইতিহাস যদি না পড়েন, তাহলে হারিয়ে যেতে হবে। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল শ্রেণী পেশার মানুষ যারা স্বৈরাচারের দোসর ছিল না, তারা ছাড়া সকল মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ, চীন, পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং 3 দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠনের কথা বলছে বেইজিং। আর এ নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 3 পক্ষ সুপ্রতিবেশী সুলভতা, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, সাধারণ উন্নয়ন এবং উইন উইন সহযোগিতা নীতির উপর ভিত্তি করে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে। নড়াইলে দখল আর পরিবেশ দূষণে রূপ হারিয়ে এখন মৃতপ্রায় ঐতিহ্যবাহী চিত্রা নদী। প্রভাবশালীদের অবৈধ দখলদারিত্বের কারণে গড়ে উঠেছে স্থায়ী নিবাস, সংযুক্ত করা হয়েছে পয় নিষ্কাশনের পাইপও। ফলে ক্রমেই যৌবন হারাতে বসেছে চিত্রা নদী, যেন দেখার কেউ নেই। তবে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। প্রতিনিধি খায়রুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিফতা গালিব। চিত্রা নদীর পাড়ে ছবিসহ অসংখ্য কবি সাহিত্যিকদের লেখনী ও ঐতিহ্যের সাথে মিশে আছে চিরযৌবনা এই নদীটি। স্রোতস্বিনী এই চিত্রা নদীর পাড়ের শহর নড়াইল। তীর ঘেঁষে গড়ে ওঠে হাটবাজার, যেন নদীর পাড়ে বসে শিল্পী SM সুলতান আপন মনে আঁকছেন এসব দৃশ্যপট। কিন্তু পরিবেশ দূষণ ও প্রভাবশালী মহলে দখলদারিত্বে এখন হুমকির মুখে ঐতিহ্যবাহী এই চিত্রা নদীটি। পাড়গুলি সব দখল করে মানুষজন অবৈধ বসতি স্থাপন করছে, অবৈধ দোকানপাট স্থাপন করছে এবং তাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে তারা পয় নিষ্কাশনের একটা মাধ্যম হিসাবে এই নদীগুলিকে ব্যবহার করতেছে। প্রশাসনের জরিপে নড়াইল শহর এলাকার 63 জন অবৈধ নদী পাড় দখলের চিত্র উঠে আসলেও অদৃশ্য শক্তির প্রভাবে উচ্ছেদ করা হয়নি এসব অবৈধ স্থাপনা। শুধু কচুরি পানা ছাড়া আর কিছু নেই, চারিদিক দিয়ে বসতি উঠে গেছে, এখানে মানুষ গোসল করার মতো পরিবেশ নেই। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তা। যারা অবৈধ দখলদার তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে, তাদেরকে আমরা নোটিশ করেছি এবং এটি উচ্ছেদ কার্যক্রম করার জন্য একটা বড় অঙ্কের বরাদ্দের প্রয়োজন, সে নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ সকল কিছু শেষ হলে আমরা খুব দ্রুতই উচ্ছেদ কার্যক্রম শুরু করতে পারবো বলে আমি আশাবাদী। দখলের চেষ্টা করছে কিংবা নদী ভরাটের চেষ্টা করছে, তাদের ব্যাপারে আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেব। ভূমিদস্যু ও দখলদারদের হাত থেকে চিত্রা নদীকে বাঁচানোর জন্য প্রশাসন দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা নড়াইলের মানুষের। মিফতা গালিব, মাই টিভি। উত্তরের জেলা রংপুরে মুখী কচুর বাম্পার ফলনে হাসি কৃষকের মুখে। তবে উৎপাদন খরচ ওঠা নিয়ে যেন চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। সময় মতো দাম না পেলে ফসল মাঠেই নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এতে ক্ষতির মুখে পড়বে গ্রামীণ অর্থনীতি। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। উত্তরের জেলা রংপুরে এবার মুখী কচুর বাম্পার ফলন হয়েছে। পরিশ্রমে কোনো কমতি রাখেননি এখানকার কৃষকরা। জমিতে জমেছে সবুজের সমারোহ, কচুর গায়ে লেগেছে পরিপক্কতার ছোঁয়া। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে কচু। তবে খরচের তুলনায় কচুর বাজার নিয়ে শঙ্কায় চাষিরা। কচু তো লাভবান দূরের কথা, খরচের পয়সা উঠপালে মনে হয়। যে বাজার কচুর যে বাজার, কৃষকেরা বাঁচবে কি মরবে এটা বলাই সম্ভব নয়। ফলন অনেক ভালো হয়েছে কচুর,
তবে সরকার একটু পুঁজি আর নিলে আমরা একটু কচুটা লাভবান হতে পারি। বাজার ব্যবস্থাপনায় সরকারের হস্তক্ষেপ ও সরাসরি কৃষকের কাছ থেকে ফসল কেনার দাবি চাষিদের। খুবই কঠিন অবস্থা দিন যাচ্ছে, ওষুধ সার সমস্ত জিনিসের দাম বেশি। আমরা যে উৎপাদন করতেছি আমরা কোন অবস্থায় আছি তাদের কিন্তু উচিত এটা বিবেচনার মধ্যে নিয়ে আসা। অনেক ঋণ করে লাগাইছে, তো সরকারের কাছে এটাই আবেদন করতেছি সরকার নিয়ে এই কচুটির দিকে কৃষি দিয়ে একটু তাকায়, হ্যাঁ কৃষক একটু বাঁচতে পারবে। রংপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে কচুর আবাদ বেশি হয়েছে। কচু চাষে যাতে কৃষকরা ভালো ফলন ও দাম পায় সেজন্য নানা পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। দেশের বিভিন্ন জায়গায় এই মুখী কচু রপ্তানি হয়ে থাকে এবং আমরা আশা করছি যে এটি একটি উচ্চমূল্যের ফসল, কৃষক এবারও ভালো দাম পাবে। কৃষকদেরকে বিশেষ করে আমরা তাদেরকে কিভাবে বীজ সরবরাহ করা যায়, তাদের সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, রোগ পোকা ব্যবস্থাপনা, এগুলো বিষয়ে আমরা কিন্তু তাদেরকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। কচুর বাম্পার ফলন হলেও কৃষকরা যদি বাজারে কচুর ন্যায্য দাম না পান এতে আগ্রহ হারাবে এ অঞ্চলের কচু চাষিরা। মুখী কচুর মুখে হাসি ফেরাতে দরকার কার্যকর বাজার ব্যবস্থা ও কৃষিনীতির বাস্তবায়ন। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।